আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, অন্যান্য আলোচনায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতিতে বিদেশিদের দৌড়ঝাঁপ হঠাৎ করেই বাড়ছে। গত 2 দিনে 3টি বিদেশি শক্তি 2টি রাজনৈতিক দলের প্রধানের সাথে বৈঠক করেছেন। সাধারণত নির্বাচনের আগে কিংবা রাজনৈতিক অস্থিতিশীল সময় এ ধরনের বৈঠক হতে দেখা যায়, কিন্তু বর্তমান পরিস্থিতিতে ঠিক কি নিয়ে পরপর এমন বৈঠকগুলো হলো তা নিয়ে রাজনৈতিক মহলে বেশ আলোচনার জন্ম দিয়েছে। বিশেষ করে কার্যক্রম নিষিদ্ধ থাকা দল আওয়ামী লীগের ফেরা নিয়ে নানামুখী আলোচনা বেড়ে যাওয়া এবং আগামী স্থানীয় সরকার নির্বাচনে দলটির নেতাদের অংশ নিয়ে সরকারের ইতিবাচক অবস্থানের মধ্যে বাংলাদেশের বর্তমান বিরোধী রাজনৈতিক শিবিরের সাথে পশ্চিমাদের এমন বৈঠক কিছু প্রশ্নের জন্ম দিচ্ছে। এর মধ্যে পুশির নিয়ে ভারত ও বাংলাদেশের মধ্যকার বিদ্যমান অচলাবস্থার মধ্যে আগামী শুক্রবার বাংলাদেশে আসছেন ভারতের নতুন হাই কমিশনার দীনেশ ত্রিবেদী। প্রশ্ন হলো, হঠাৎ করে আওয়ামী লীগের রাজনীতিতে ফেরার আলোচনার মধ্যে কেন পশ্চিমা রাষ্ট্রদূতরা বিরোধীদের সাথে দফায় দফায় বৈঠক করছেন? আবার সীমান্ত ইস্যু, পানি সমস্যা, ভিসা জটিলতা আর বাংলাদেশের অন্তর্ভুক্তিমূলক রাজনীতি নিশ্চিত করার মতো পুরাতন ইস্যুগুলো সম্পর্কে কোন বার্তা নিয়ে ঢাকায় কর্মস্থলে যোগ দিতে যাচ্ছেন ভারতের নতুন হাই কমিশনার? বিস্তারিত জানতে চলুন যাওয়া যাক বিশ্লেষণে। গত 10 এপ্রিল ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক অফিসিয়াল বিজ্ঞপ্তিতে জানানো হয়েছিল, বাংলাদেশে নিযুক্ত তখনকার হাই কমিশনার প্রণয় ভার্মাকে বেলজিয়ামে দেশটির পরবর্তী রাষ্ট্রদূত হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। একই সঙ্গে তিনি ইউরোপীয় ইউনিয়নেও ভারতের রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালন করবেন। এর মধ্যে প্রণয় ভার্মা বাংলাদেশ ছেড়ে নতুন কর্মস্থলে যোগ দিয়েছেন। তারও আগে ভারতীয় ও বাংলাদেশি গণমাধ্যমের খবর হলো, প্রণয় ভার্মার জায়গায় নতুন হাই কমিশনার হিসেবে বাংলাদেশে আসছেন দেশের পোর খাওয়া রাজনীতিবিদ দীনেশ ত্রিবেদী। সূত্রগুলো বলছে, দীনেশ ত্রিবেদীর নতুন কর্মস্থলে যোগ দেয়া ভারত ও বাংলাদেশের জন্য জরুরি হলেও অনেক যদি এবং কিন্তুর উপর ঝুলেছিল। 24 আগস্টের পর থেকে বাংলাদেশের সাথে ভারতের সম্পর্ক ইতিহাসের সবচেয়ে খারাপ সময় পার করেছে বলে কেউ কেউ মনে করেন। সে পরিস্থিতিতে পেশাদার কূটনীতিকের খোলস থেকে বেরিয়ে ভারত কেন বাংলাদেশে একজন রাজনীতিককে রাষ্ট্রদূত হিসেবে নিয়োগ দিল তা নিয়ে অনেক বিশ্লেষণ সংবাদ মাধ্যমে প্রকাশিত হয়েছে। গত 3 দশকেরও বেশি সময় ধরে ঢাকায় ভারত সাধারণত ক্যারিয়ার ডিপ্লোম্যাট বা পেশাদার আমলা পাঠিয়েছে। এবারই প্রথমবারের মতো একজন প্রবীণ রাজনীতিবিদ, যিনি ভারতের সাবেক কেন্দ্রীয় মন্ত্রী এবং বিজেপি নেতা, তাকে পাঠানো হচ্ছে। দিল্লির কূটনৈতিক সূত্রগুলো বলছে, দীনেশ ত্রিবেদী পশ্চিমবঙ্গের রাজনীতিতে দীর্ঘদিনের অভিজ্ঞ, কারণ তিনি ব্যারাকপুরের সাবেক এমপি, তৃণমূল কংগ্রেস থেকে বিজেপিতে যোগ দিয়েছিলেন, বাংলা ভাষা ও সংস্কৃতি বোঝেন, দুই বাংলার সীমান্ত সাংস্কৃতিক ইস্যুতে গভীর ধারণা আছে তার। এটাকে কাজে লাগাতে চায় ভারত। তিনি সরাসরি মোদী সরকার প্রতিনিধিত্ব করতে পারবেন, পার্টি টু পার্টি আলোচনা করতে পারবেন, যা একজন সাধারণ ডিপ্লোম্যাট সহজে পারেন না। কূটনৈতিক বিশ্লেষকরা মনে করেন, একজন পেশাদার কূটনীতিকের বদলে একজন রাজনীতিককে হাই কমিশনার করে পাঠানো ভারত বাংলাদেশের চলমান সম্পর্কের ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ মোড়। বাংলাদেশের সাম্প্রতিক রাজনৈতিক পরিবর্তন, আঞ্চলিক নিরাপত্তার চ্যালেঞ্জ এবং অর্থনৈতিক সহযোগিতার প্রেক্ষাপটে দীনেশ ত্রিবেদীর মতো একজন অভিজ্ঞ রাজনীতিকের আগমন দুই দেশের সম্পর্কে নতুন গতি আনতে পারে। বিশ্লেষকদের মতে, স্পর্শকাতর বর্তমান পরিস্থিতিতে মোদী সরকার একজন অভিজ্ঞ রাজনীতিককে বেছে নিয়েছেন, যাতে সংকটময় বিষয়গুলো সহজে আলোচনার মাধ্যমে সমাধান করা যায়। কিন্তু দীনেশ ত্রিবেদী বাংলাদেশে যোগ দিচ্ছেন এই খবর চার হওয়ার পর প্রায় 2 মাস লেগে গেল তার নতুন কর্মস্থলে আসতে। বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের একটি সূত্র নিশ্চিত করেছে, আগামী শুক্রবার 12 জুন ঢাকায় পৌঁছাবেন বাংলাদেশে নিযুক্ত ভারতের নতুন হাই কমিশনার দীনেশ ত্রিবেদী। ঢাকার ভারতীয় হাই কমিশন সূত্র জানায়, গত 5 জুন দীনেশ ত্রিবেদী বাংলাদেশে ভারতের হাই কমিশনার হিসেবে তার নিয়োগের জন্য রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর কাছ থেকে লেটার অব ক্লিয়ারেন্স গ্রহণ করেছেন। সূত্রগুলো বলছে, দীনেশ ত্রিবেদীর যোগ দেওয়ার পেছনে এই যে এত সময় লাগলো, তার পেছনে বেশ কিছু কারণ আছে। গত 1.5 মাস ধরে সীমান্তে পুশিং সমস্যা নিয়ে দুই দেশের মধ্যে এক ধরনের অচল অবস্থা চলছে।
দিল্লিতে দেশ দুটির সীমান্তরক্ষী বাহিনীর বৈঠকেও এ নিয়ে কোনো শুরু হয়নি। আবার বাংলাদেশ সরকার প্রতিনিধিরা অবশ্য পুতিনকে ভারতের অভ্যন্তরীণ ভোটের রাজনীতির ইস্যু বলে মন্তব্য করেছেন। তা সত্ত্বেও সীমান্তে কড়া নজরদারিতে আছে বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনী বিজিবি। তারেক রহমানের বিএনপি সরকার ক্ষমতা আসার পর এখনো পর্যন্ত গঙ্গার পানি বন্টন চুক্তির নবায়ন এবং তিস্তার পানি বন্টন নিয়ে দুপক্ষ কোনো সমাধানে পৌঁছতে পারেনি। সূত্রগুলো বলছে, ভারত ও বাংলাদেশের মধ্যকার এই ইস্যুগুলো পুরাতন, মানে এগুলো আগের সরকারগুলোর আমলেও ছিল। 24 আগস্টের পর থেকে ভারতের কাছে দুটি গুরুত্বপূর্ণ ইস্যু হলো বাংলাদেশের অভ্যন্তরে অন্তর্ভুক্তিমূলক রাজনীতি ও ভারত বিরোধী জনগোষ্ঠী মাথাচাড়া দিয়ে ওঠা। দর্শক, ভারত বাংলাদেশের গত নির্বাচনের আগে থেকে অন্তর্ভুক্তিমূলক রাজনীতির পক্ষে তাদের অবস্থান তুলে ধরেছে। সোজা সাপটা পাবে বললে বিষয়টি আওয়ামী লীগের কার্যক্রমের উপর নিষেধাজ্ঞা তুলে দেওয়ার দিকেই ইঙ্গিত করে। কূটনৈতিক সূত্রগুলো বলছে, পুরাতন তিনটি ইস্যু এবং নতুন এই দুটি ইস্যু নিয়ে দূরত্ব থাকায় ভারতের নতুন হাই কমিশনার বাংলাদেশে আসাটা ঝুলেছিল। এর মধ্যে আরেকটি ইস্যু হলো বাংলাদেশের প্রধানমন্ত্রীর ভারত সফর। বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানের ভারত সফরের পরপরই ধারণা করা হয়েছিল তারেক রহমান তার প্রথম বিদেশ সফরে ভারত যেতে পারেন। কিন্তু এর মধ্যে চীন, সৌদি আরব, ভুটানের কথা শোনা গেলেও এখন জানা যাচ্ছে তারেক রহমান মালয়েশিয়া যেতে পারেন। মূলত চীন ও ভারতের মধ্যকার আঞ্চলিক ভূ রাজনীতির দ্বন্দ্বকে পাশ কাটাতে তারেক রহমান বাধ্য হয়ে মালয়েশিয়া যেতে পারেন। কূটনৈতিক ও রাজনৈতিক মহলে প্রশ্ন উঠছে, শেষ পর্যন্ত রাজনীতিবিদ দীনেশ ত্রিবেদী যে বাংলাদেশে আসছেন, তিনি পুরাতন নতুন ইস্যুগুলো নিয়ে দিল্লির কি বার্তা আর মিশন নিয়ে ঢাকায় আসছেন। বাংলাদেশের রাজনৈতিক মহলে আলোচনা আছে আওয়ামী লীগের রাজনীতি ফেরার বিষয়টি নিয়ে বিদেশি শক্তিগুলোর মধ্যে ভারত গুরুত্বপূর্ণ স্টেক হোল্ডারের মধ্যে একজন। ফলে নতুন হাই কমিশনারের কাজে যোগ দেওয়ার পর এই বিষয়টি নিয়ে নজর থাকবে অনেকেরই। কারণ এরই মধ্যে আওয়ামী লীগের রাজনীতি ফেরা নিয়ে বাংলাদেশের সংবাদ মাধ্যম থেকে শুরু করে রাজনীতিতে আলোচনার ঝড় উঠেছে। আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনগুলোর কার্যক্রম নিষিদ্ধ থাকা আর পুলিশ ব্যাপক ধরপাকড়ের মধ্যে বড় বড় শোডাউন করে যাচ্ছে। প্রতিদিনই তারা দেশের একাধিক জেলা উপজেলায় মিছিল করে যাচ্ছে। এমন পরিস্থিতিতে দলটির কার্যক্রমের উপর নিষেধাজ্ঞা তুলে নেওয়ার ব্যাপারে সরকারের প্রতিনিধিরাও কথা বলতে হচ্ছে। গত মঙ্গলবার প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা জাহিদুর রহমান বলেছেন, আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ থাকলেও দলটির নেতা কর্মীরা আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে প্রার্থী হতে চাইলে সরকার কোনো বাধা দেবে না। সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, যাদের নামে মামলা আছে বা মামলা চলছে, আইনি কোনো নিষেধাজ্ঞা না থাকলে তারাও নির্বাচনে অংশ নিতে পারবেন। সরকার তাদের পথ আটকাবে না। আওয়ামী লীগের অনেক নেতার এখনো দলীয় পদ পদবি রয়ে গেছে, এতে কোনো সমস্যা হবে কিনা এমন প্রশ্নের জবাবে জাহিদুর রহমান বলেন, এই বিষয়টির এখন আর কোনো গুরুত্ব নেই, কারণ দল হিসেবে আওয়ামী লীগের সব ধরনের সাংগঠনিক কার্যক্রম নিষিদ্ধ রয়েছে। তার এই বক্তব্যের পর রাজনৈতিক মহলে নতুন আলোচনার জন্ম হয়েছে। এই সিদ্ধান্তের সমর্থকরা একে দেখছেন একটি গণতান্ত্রিক পদক্ষেপ হিসেবে। অন্যদিকে সমালোচকরা প্রশ্ন তুলেছেন, আগামী দিনের বড় নির্বাচনগুলোর উপর এর কি প্রভাব পড়বে। রাজনীতি বিশ্লেষকদের মতে এই সিদ্ধান্তের ফলে অনেক এলাকায় নির্বাচনের চিত্র বদলে যেতে পারে। বিশেষ করে বিএনপি, আওয়ামী লীগ এবং জামাত ইসলামের প্রার্থীদের মধ্যে একটি ত্রিমুখী লড়াইয়ের সুযোগ তৈরি হতে পারে। কিছু পর্যবেক্ষক মনে করছেন, দেশের রাজনৈতিক বাস্তবতার কথা চিন্তা করে সরকার এই আপোষ করেছে। আবার অনেকের ধারণা, সব দলের অংশগ্রহণে একটি নির্বাচন দেখতে চায় বাইরের কিছু দেশ, আর সেই আন্তর্জাতিক চাপের কারণেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নাম প্রকাশ না করার শর্তে বিএনপির একজন শীর্ষ নেতা ও সরকারের একজন মন্ত্রী জানিয়েছেন, আওয়ামী লীগকে রাজনীতিতে সুযোগ দেওয়ার জন্য আন্তর্জাতিক মহলের তাগিদ ছিল এবং এখনো আছে। বিদেশি অনেকগুলো পক্ষ আওয়ামী লীগের রাজনৈতিক অধিকার দিতে সরকারকে চাপ দিচ্ছে। সরকার এমন চিন্তা ভাবনার মধ্যে নতুন খবর হলো, গত 2 দিনে বাংলাদেশে পশ্চিমা রাষ্ট্রদূতদের দৌড়ঝাঁপ আবার হঠাৎ করে বেড়েছে। যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও ইউরোপিয়ানের রাষ্ট্রদূতরা গত 2 দিনে জামাত ও এনসিপি নেতাদের সাথে একাধিক বৈঠক করেছেন। 10 জুন জামাত ইসলামের আমির ডক্টর শফিকুর রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন ঢাকায় নিযুক্ত ব্রিটিশ হাই কমিশনার সারা কুক। জাতীয় সংসদ ভবনে বিরোধী দলীয় নেতার কার্যালয়ে তারা বৈঠক করেন। তার আগের দিন
একই কার্যালয়ে জামাতের আমিরের সাথে বৈঠক করেন বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ব্রেন্টি ক্রিস্টেনসেন। জামাতের পক্ষ থেকে এই দুটি বৈঠক নিয়ে যে বিবৃতি দেওয়া হয়েছে তা বেশ আনুষ্ঠানিক। বলা হয়েছে, এসব বৈঠকে নির্বাচন পরবর্তী দেশের সামগ্রিক রাজনৈতিক ও অর্থনৈতিক পরিস্থিতি, আসন্ন জাতীয় বাজেট, দ্বিপক্ষীয় বাণিজ্য ও বিনিয়োগের সম্ভাবনা এবং বাংলাদেশের সাথে দেশগুলোর সম্পর্ক সহ পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা হয়। বুধবার ইউরোপীয় ইউনিয়নের উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল এনসিপির আহ্বায়ক ও বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলামের সঙ্গে বৈঠক করেছে। প্রতিনিধি দলের নেতৃত্ব দেন ইউ রাষ্ট্রদূত মাইকেল মিলার। বৈঠকটি অনুষ্ঠিত হয় এনসিপির দলীয় কেন্দ্রীয় কার্যালয়। কূটনৈতিক সূত্রগুলো বলছে, বাংলাদেশে বিগত নির্বাচনের আগে এ ধরনের বৈঠক বেশি হতে দেখা গেছে। হঠাৎ করে আওয়ামী লীগের ফেরার আলোচনার মধ্যে বিদেশি কূটনীতিকদের এই ধরনের বৈঠক বেড়ে যাওয়া নতুন বার্তার ইঙ্গিত দেয়। বাংলাদেশে অন্তর্ভুক্তিমূলক রাজনীতি বা আওয়ামী লীগের ফেরা নিয়ে বর্তমান সরকারি দলই শুধু না, বিরোধী দুটি দলকেও এক ধরনের সমঝোতার মধ্যে আসতে হবে। না হলে 24 আগস্টের পর যেভাবে সহিংসতা হয়েছে তেমন ভয়াবহ ঘটনা আবারও ঘটার আশঙ্কা থেকে যায়। সূত্রগুলো বলছে, ওই সমঝোতার চেষ্টা পর্দার আড়ালে চলছে। বিদেশি শক্তিগুলো সেই চেষ্টাই করে যাচ্ছেন। তবে সেটি নিয়ে বিরোধী রাজনৈতিক দলগুলোর প্রতিক্রিয়া কি, সেটি এখনো পরিষ্কার নয়। এখন এ পর্যন্ত। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, নিরাপদে থাকুন। দেখা হবে আগামী পর্বে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক, বাংলাদেশে ইউনূস অ্যান্ড কোম্পানি তাদের দশা কি, তাদের সংখ্যা কত, তারা এখন কোথায় আছেন, কিভাবে আছেন, কেমন আছেন, কি করছেন, কি করবেন, এই বিষয়গুলো নিয়ে আলোচনা করব। তার আগে বলেন এই যে ডক্টর মোহাম্মদ ইউনূস অ্যান্ড কোম্পানি কেন বললাম। কোম্পানির দুটো অর্থ আছে। এটি বাণিজ্যিক অর্থ, অর্থাৎ ডক্টর মোহাম্মদ ইউনূস 18 মাসে তার যে শাসন ক্ষমতা কেন্দ্রিক যে একটা বাণিজ্য কেন্দ্র গড়ে তুলেছিলেন, তো সেই বাণিজ্য কেন্দ্রে যারা সিভিলিয়ানদের মধ্যে এই সময়টিতে ব্যবসা বাণিজ্য করেছেন, এদের একটা গ্রুপ আছে। তো সেখানে ধরেন আকিজ বশির গ্রুপ, জামাতের যে সকল প্রতিষ্ঠান রয়েছে তারা, এরকম বহু ব্যবসায়িক গ্রুপ যারা ওই সময়টাতে খুব শীর্ষ পর্যায়ে ছিলেন। আরেকটি গ্রুপ হলো যাদের বাড়ি চট্টগ্রাম এবং ডক্টর মোহাম্মদ ইউনূস গ্রামীণ ব্যাংক বা এই পরিবারের সঙ্গে আত্মীয়তার বন্ধনে আবদ্ধ এই ধরনের মানুষ। তারা আর্মিতে থাকুক, সেনাবাহিনীতে থাকুন, বিজিবিতে, পুলিশ, র্যাব, সিভিল সার্ভিস, সব জায়গাতে প্রচন্ড দাপট দেখিয়েছেন, ভালো ভালো পদ পদবিতে থেকেছেন। এটা হলো সেই ইউনূস অ্যান্ড কোম্পানির আরেকটি পার্ট, ব্যবসায়ী এবং এই আমলাতন্ত্র। এর বাইরে ছিল রাজনীতিবিদদের একটা বিরাট অংশ, ছোট ছোট রাজনৈতিক দল। তারা অনেকেই কিন্তু ইউনূস অ্যান্ড কোম্পানির সদস্য, কিন্তু বর্তমান সরকারের সঙ্গে তাদের একটা সমঝোতার ভিত্তিতে নিদারুণ সম্পর্ক হয়ে গেছে এবং তারা অনেকেই মন্ত্রী পরিষদে, পার্লামেন্টে, বিভিন্ন দূতাবাসে, বিভিন্ন কর্পোরেট হাউসে তারা ইতিমধ্যে জায়গা করে নিয়েছেন, ইউনূস অ্যান্ড কোম্পানির লোক। এর বাইরে এনজিও, ব্যাংকার। তো এনজিও এবং এই ব্যাংকিং সেক্টরে একটা বিরাট গ্রুপ। তার মধ্যে দুটো শ্রেণী, একটা হলো দেশীয় গ্রুপ আর একটা হলো বিদেশি গ্রুপ। যেমন ব্র্যাক, প্রশিকা, এরকম যেমন আছে। তার সঙ্গে সঙ্গে ধরেন অক্সফাম, অ্যাকশন8, US8, এই ধরনের এনজিও গুলো। তো এই এনজিও গুলোর একটা বিরাট লিডিং যারা আছেন, তারা কিন্তু এই ইউনূস অ্যান্ড কোম্পানির অংশ হিসেবে পুরো 18টি মাসে তারা যা ইচ্ছা তাই করতে পেরেছেন। তার ইচ্ছা মতো ফান্ড এনেছেন, ফান্ড খরচ করেছেন, সরকারের টাকা নিয়েছেন,
ছোট ছোট জরিপ করার জন্য, একটা রিপোর্ট তৈরি করার জন্য 100 কোটি 150 কোটি টাকা তারা নিয়েছেন। এ সকল অলিগার, হোয়াইট ক্রিমিনাল, তারা আবার শেষ সময়টিতে এসে অনেকে নিরপেক্ষ হওয়ার চেষ্টা করেছেন এবং ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে পোল্টি দিয়েছেন, বেইমানি করেছেন, মুনাফিকি করেছেন। তারা এই সমাজে ঘুরে বেড়াচ্ছেন। এই একটা কোম্পানি আছে। এর বাইরে ইনোসেন্ট কোম্পানির আরেকটি অংশ, যেমন বিভিন্ন দূতাবাস, মার্কিন দূতাবাস, ইউরোপিয়ান ইউনিয়নের দূতাবাস, মালয়েশিয়ান দূতাবাস, তারপর পাকিস্তানি দূতাবাস, এরকম বেশ কয়েকটি দেশ এবং রাষ্ট্র তারা মনে করত যে ইউনূস হলেন তাদের ত্রাতা। তারা ক্ষমতায় থাকলে এই দূতাবাসগুলোর যে ভূমিকা এবং কর্তৃত্ব, এটা ছিল সীমাহীন, অসীম। তো ইনোসেন্ট কোম্পানির এই ডিপ্লোম্যাটিক মিশন, সেই ডিপ্লোম্যাটিক মিশনও এই মুহূর্তে কোন অবস্থায় আছে। আর আরেকটি, সেটা হলো ইম্পোর্টেড কোম্পানি, যেমন আলী রিয়াজ, মনির হায়দার, লুৎফে সিদ্দিকী, এরকম যারা বিদেশ থেকে যাদেরকে আনা হয়েছিল অসংখ্য। এরকম আপনি হয়তো এই কজনকে দেখেছেন, কিন্তু এর বাইরে বিভিন্ন কর্পোরেট হাউসে, বিভিন্ন সরকারি অফিসে, বিভিন্ন সরকারি কোম্পানিগুলোতে, সরকারি কোম্পানি যেমন ধরুন এই যে মেঘনা পেট্রোলিয়াম, পদ্মা পেট্রোলিয়াম, এরকম অসংখ্য সরকারি কোম্পানি রয়েছে। বা ধরুন এই যে মেট্রো রেল, তারপর এক্সপ্রেসওয়ে, এগুলো পরিচালনা করার জন্য কিন্তু আলাদা আলাদা যাকে বলা হয় কোম্পানি গঠন করা আছে। এই কোম্পানির শীর্ষ পদে খোঁজ নিয়ে দেখেন ইউনূস জমানাতে যারা ছিলেন তারা এখন কোথায় আছেন। তো সব মিলিয়ে যদি ধরুন আপনি ইউনূস অ্যান্ড কোম্পানি 18 মাসে যারা সরাসরি এভাবে একেবারে ডাইরেক্ট রিক্রুটেড হয়েছে এবং সরকারি ফান্ড তারা নিয়েছে এবং ব্যবহার করেছে, সুবিধা ভোগ করেছে। আপনি চিন্তা করেন যে ইউনূসের জমানাতে $20 বিলিয়ন, $20 বিলিয়ন নতুন করে বিদেশ থেকে ঋণ দেওয়া হয়েছে। $20 বিলিয়ন মানে $1 বিলিয়ন, $10 বিলিয়ন কত হয়? 1,12,000 কোটি টাকা, প্রায় 2.5 লক্ষ কোটি টাকা। 2.5 লক্ষ কোটি টাকা বৈদেশিক মুদ্রা ঋণ ইউনূসের জমানাতে আনা হয়েছে। পরবর্তীতে দেখা গেল ইউনূস সেগুলো ব্যবহার করতে না পারার কারণে দাতারা এগুলো বন্ধ করে দিয়েছে। কিন্তু এই যে $20 বিলিয়ন আমরা নতুন করে ঋণ হয়েছি, শেখ হাসিনা রেখে গেছে $100 বিলিয়ন, কিন্তু ইউনূস সাহেব যখন গেছেন তখন সেটা হয়ে গেছে $120 বিলিয়ন, মোর অর লেস, $1-2 বিলিয়ন কম বেশি হতে পারে। এই টাকা কারা খেয়েছে, কোথায় দেয়া হয়েছে, এর মধ্যে কত পার্সেন্ট লুটপাট হয়েছে, কত পার্সেন্ট পাচার হয়েছে, এনজিও গুলো কত পার্সেন্ট পেয়েছে, ইনোসেন্ট কোম্পানি কত পার্সেন্ট পেয়েছে, রাষ্ট্রের কাজে কি হয়েছে, একটু হিসাব বের করেন তো। আচ্ছা, ইউনূসের জমানাতে বিভিন্ন ব্যবসায়ীদেরকে ফান্ড দেওয়া, সুযোগ দেওয়ার নাম করে বাংলাদেশ ব্যাংক টাকা ছাপিয়ে অথবা ঋণ মকুব করে তারপরে বিভিন্নভাবে যাকে বলা হয় ঋণ রিশিডিউল করে যে বিরাট একটা গ্রুপকে সুযোগ দেওয়ার নামে রাষ্ট্রের লক্ষ লক্ষ কোটি টাকা শেষ করে দেওয়া হয়েছে। কখনো টাকা ছাপিয়ে, কখনো সরাসরি সাবসিডিজ দিয়ে, অথবা কখনো পকেট ভারী করে। এই টাকা কারা খেয়েছে, কারা নিয়েছে? এরপর ভর্তুকির নামে, লোকসানের নামে, প্রকল্পের নামে যে সকল পাবলিক ওয়ার্কস হয়েছে বা এডিবি যে বাস্তবায়ন, প্রায় 3 লক্ষ কোটি টাকা, অর্থাৎ তারা দুটো এডিবি পেয়েছে, শেখ হাসিনার জমানার এডিবি আর তার জমানার এডিবি। এই দুটো এডিবিতে অ্যাটলিস্ট 5 থেকে 6 লক্ষ কোটি টাকার পাবলিক ওয়ার্কস হওয়ার কথা। এখন এটা যে হয়নি
তার তো প্রমাণ নেই, এই টাকাটা জমা পড়ে আছে তার কোনো প্রমাণ নেই। তাহলে এই 6 লক্ষ কোটি টাকা কোথায়, কোন রাস্তা এই 2 বছরে নির্মিত হয়েছে, কোথায় কতটা পাবলিক ওয়ার্কস হয়েছে, সামাজিক যে সকল প্রকল্প চালু ছিল সেই প্রকল্পগুলোর অবস্থা কি, এগুলো হিসাব করলে আপনি দেখবেন যে মাত্র 2 বছরে আপনি 15 থেকে 20 লক্ষ কোটি টাকা বিদেশি ঋণ, লোকাল ঋণ, সরকারি অর্থ, ঘুষ, দুর্নীতি সব মিলিয়ে প্রায় 20 লক্ষ কোটি টাকা ব্যয় হয়েছে। আর এই 20 লক্ষ কোটি টাকার কতটুকু টাকা রাষ্ট্রের জন্য ব্যয় হয়েছে, সরকারের জন্য ব্যয় হয়েছে, আর কতটুকু ইউনুস অ্যান্ড কোম্পানি যারা লোকজন রয়েছেন তাদের পকেটে গেছে, আর যে সকল টাকা পকেটে গেছে দেশের মধ্যে কত আছে আর দেশের বাইরে কত আছে, এ সকল হিসাব নিয়ে এখন আলাপ আলোচনা হচ্ছে। আলাপ আলোচনার কারণে এই ইউনুস অ্যান্ড কোম্পানির খুব কাছাকাছি যারা ছিলেন তারাই এখন বলার চেষ্টা করছেন যে 17 বছর ধরে শেখ হাসিনা এই দেশের যে সর্বনাশ করেছেন তার চাইতে অনেক অনেক বেশি সর্বনাশ করেছেন ইউনুস অ্যান্ড কোম্পানি 17 মাসে। আর এ সকল কর্মকাণ্ডের ফলে কি হলো, তাদের যে মোরাল ক্যারেজ, নৈতিক শক্তি নেই বললেই চলে। দ্বিতীয়ত হলো যে তাদের যে লাজ লজ্জা এটাও উঠে গেছে। এই কারণে বহু মানুষকে অপমান, অপদস্থ, লাঞ্ছিত করতে 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 তাদের এমন একটা অবস্থা হয়ে গেছে, আত্মমর্যাদা বোধ তাদের আর থাকে না। আপনি যে কোনো সম্মানিত লোককে অসম্মান করবেন, বাজে কথা বলবেন, গালাগাল দেবেন, এবং ভালো ভালো পদে থেকে এই কাজগুলো আপনি যখন করবেন তখন একটা সময় দেখবেন যে আপনার যে কতটুকু মূল্যায়ন আছে সেই মূল্যায়নটা আপনি করতে পারবেন না। কাজী ইউনুস অ্যান্ড কোম্পানির যে সমস্ত শীর্ষ পদে যারা ছিলেন তারা সবাই প্রতিপক্ষকে নাজেহাল করার, অপমান করার সর্বোচ্চ শক্তি তারা প্রদর্শন করেছেন এবং নিজেদের অভীষ্ট লক্ষ্যে পৌঁছানোর জন্য এহেন নোংরামি নেই যে তারা করেননি। ফলে কি হলো, তাদের কোনো মোরাল ক্যারেজ নেই। এই সার্বিক অবস্থা বিবেচনা করে তাদের সঙ্গে যারা ইনোসেন্ট কোম্পানি তারা সবাই একটা বিরাট অংশ বহুল পাল্টে গেছে। বিরাট অংশ তারেক রহমান সরকারের সাথে নেগোসিয়েশন করেছে বা একীভূত হয়েছে, আরেকটি অংশ গা ঢাকা না দিলেও তারা চেহারা পাল্টে ফেলেছে, আরেকটি অংশ দেশের বাইরে পালিয়ে চলে গেছে, কিন্তু প্যাচ লাগিয়ে দিয়ে গেছে। তো এই যে ডক্টর মোহাম্মদ ইউনূস অনেকেই এখন দেশের বাইরে, তারা কি আবার আসবেন? এবং প্রতিনিয়ত যাচ্ছে। তো যারা যারা যাচ্ছে, এই যে ফারুকি নামে একজন উপদেষ্টা ছিলেন, নাট্য নির্মাতা, তার স্ত্রী তিশা, তারা দুজন অস্ট্রেলিয়াতে গেলেন। কি জন্য গেলেন, কি কারণে গেলেন সেটা ডাজ নট ম্যাটার, কিন্তু মানে প্রচন্ড রকম একটা ঝাঁকুনি তৈরি হয়েছে ইউনূস অ্যান্ড কোম্পানির মধ্যে। সৈয়দা রেজিয়ানা হাসান নাকি বিদেশে চলে গেছেন, সুইজারল্যান্ড বা ইউরোপে চলে গেছেন, আই ডোন্ট নো, আমি জানি না, কিন্তু সামাজিক মাধ্যমে একেবারে বলে কয়ে শেষ। আমার ডিপার্টমেন্টের শিক্ষক ডক্টর আসিফ নজরুল, তিনি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আছেন, ঘোরাফেরা করছেন ক্যাম্পাসের মধ্যে, কিন্তু সামাজিক মাধ্যমে তাকে নিয়ে নানা রকম গুজব ছড়ানো হচ্ছে। কেউ একটা এআই দিয়ে তার একটা ছবি তৈরি করে ফেলছে, একেবারে দেখা যাচ্ছে যে ঘুষিয়ে নাকের বদনা ঠদনা ফাটিয়ে দেওয়া হয়েছে, সারা মুখ রক্তাক্ত, দাঁত ভেঙে গেছে, কান ফেটে গেছে। আবার এটা নিয়ে একজন সিঙ্গেল লোকও সহানুভূতি প্রকাশ করছে না, কেউ বলছে না যে এই রিপোর্টটি এআই নির্মিত এবং আসিফ নজরুল সাহেব মার খাননি। কিন্তু আসিফ নজরুল সাহেব মার খাবেন, মার খাচ্ছেন বা খেয়েছেন, এটাকে ওয়েলকাম জানানোর জন্য পুরো দেশ এমনভাবে বসে আছে, ওই যে তার যে এআই নির্মিত আহত হওয়ার যে ছবি, এটা নিয়ে মানুষের উল্লাস দেখলে বোঝা যায় ইউনূস অ্যান্ড কোম্পানির দুর্দশা কোন পর্যায়ে। আদিলুর রহমান খান নামক একজন লোক ছিলেন, তিনি দেশের বাইরে। এই জন্য সবাই আলোচনা করছেন যে কেন এই ইউনূসের যারা লোকজন, তাদের শীর্ষ পদে যারা ছিলেন তারা দেশ ছাড়ছেন।
তারা কি পালাচ্ছেন, তারা কি ফিরে আসবেন, নাকি তারা রিঅর্গানাইজ হচ্ছেন? ডক্টর ইউনূস প্যারিসে গিয়ে কি করেছেন, নেদারল্যান্ডে গিয়ে কি করেছেন, তারপর ইউরোপের অন্য কোথায় গেছেন, এই জিনিসগুলো নিয়ে খুব জার্মানিতে কি করেছেন, এই জিনিসগুলো নিয়ে খুব আলোচনা হচ্ছে। তার সঙ্গে লামিয়া মুর্শিদ আছে, আর কারা কারা আছে, এগুলো নিয়ে প্রতিদিনই মকারি হচ্ছে ইন্টারনেটে। এটার শুভ দিক আছে, ভালো দিক আছে, আবার মন্দ দিকও আছে। তো যেটা বলছিলাম যে ইউনূস সাহেবের যারা লোকজন কেন এই পাইকারি হারে দেশ ছাড়ছেন, একটা বিরাট অংশ। আর দেশের মধ্যে যারা আছেন তারা কেন সভা সমিতি সেমিনারে আসতে পারছেন না। এমনকি ওই সময়টিতে যারা খুব বেশি ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছাকাছি গেছেন, যেমন প্রথম আলোর মতিউর রহমান, ডেইলি স্টারের মাহফুজা নাম, সিপিডির দেবপ্রিয় ভট্টাচার্য, তারপরে সুজনের বদিউল আলম মজুমদার, তারপর ইফতেখার সাহেব আছেন যিনি ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনালের। তো এই সমস্ত বুদ্ধিজীবী, অর্থনীতিবিদ, এনজিও ব্যক্তিত্ব, আপনি তাদেরকে যেভাবেই ডেজিগনেশন দেন না কেন, বা তাদেরকে যেভাবে তারা যতটা ডিগনিটারি হন না কেন, তাদের মূল পরিচয় হলো তারা একটা বলয় মেনটেন করেন, একই ভাষায় কথা বলেন, ভিন্ন ভিন্ন সেক্টরে এই কাজগুলো করার জন্য তারা ডেইলি স্টার এবং প্রথম আলো কেন্দ্রিক একটা আড্ডাখানা, বৈঠকখানা তারা মেনটেন করেন। এবং তাদের অনেকের পেছনে ভারতের হাত আছে, অনেকের পেছনে আমেরিকার হাত আছে, এবং তারা দেশের চাইতে বিদেশি যারা লোকজন আছে তাদেরকে বেশি পছন্দ করেন। এবং এই বাংলাদেশে কিচ্ছু হবে না, নির্বাচন হবে না, এই বাংলাদেশের লোকজন ভালো না, লেখাপড়া নাই, ইন্টেলেকচুয়ালি এই লোকগুলো পুরো বাঙালির যে জাতিসত্তা রয়েছে, বাঙালির যে গ্লোরিয়াস ডে রয়েছে, আমাদের ভাষা, শিল্প, সাহিত্য, সংস্কৃতি এবং আমাদের রাজনীতি এবং এই ভূখণ্ডের যে একটা আধিপত্য, 2000 বছর ধরে আমরা পৃথিবীর মধ্যে সবচেয়ে আকর্ষণীয় একটি রাষ্ট্র ছিলাম। ছোট রাষ্ট্র হোক বা ধরুন খুব শক্তিশালী না হোক, কিন্তু আজ যেভাবে মোনাকোর কথা বলতে পারেন, কাতারের কথা বলতে পারেন, দুবাইয়ের কথা বলতে পারেন, সিঙ্গাপুরের কথা বলতে পারেন, বহু শতাব্দী ধরে আমাদের বহু নগর, আমাদের এই বাংলা বিহার উড়িষ্যাতে উজ্জয়িনী, আমাদের এই বাংলা বিহার উড়িষ্যাতে মুর্শিদাবাদ, কলকাতা, ঢাকা, মহেস্থানগড়, সোনারগাঁ, অসংখ্য এরকম নগর, মহানগর গত আপনি 2 থেকে 3 হাজার বছরের মধ্যে আপনি এদেরকে পাবেন। ওয়ারি বটেশ্বর তো মহেঞ্জোদারো হরপ্পাদের সমপর্যায়ের, অর্থাৎ আজকে থেকে 4000 বছর আগের সভ্যতা। তো এটা এই যে নব্য যারা বিদেশি পেইড এজেন্ট, যে গ্রুপটির কথা বললাম, এরা এটা স্বীকার করে না। এরা বলে বাঙালির কিছু নেই, এদের পেট ভরা কৃমি, মুখ ভরা ময়লা, নাক ভরা পশম, বগল ভরা গন্ধ, এরা কোনো কিছু ঠিক মতো শেভ করে না, উপরে নিচে কোথাও শেভ করে না, এদের পায়ে গন্ধ, মোজা পরলে গন্ধ, ঠিক মতো জুতা পরতে পারে না, এরা হাঁটতে পারে না, প্যান্টে বেল্ট পরতে পারে না, বাংলা ঠিক মতো কথা বলতে পারে না, ইংরেজিতে পারেই না। এই জাতিকে যদি সোজা করতে হয় আমেরিকা থেকে লোক আনতে হবে, এই জাতিকে যদি সোজা করতে হয় ফ্রান্স থেকে লোক আনতে হবে, নিদেন পক্ষে কলকাতা থেকে, দিল্লি থেকে লোক আনতে হবে। এইরকম গত 30-35 বছর ধরে এই গ্রুপটার সৃষ্টি হয়েছে আসলে 92-93 সনে। এই 92-93 সনে এই যে গ্রুপটা তৈরি হয়েছে, এর আগে এদের অস্তিত্ব ছিল না। এরশাদ জামানাতে এরা ছিলেন না, জিয়াউর রহমান জামানাতে ছিলেন না, বঙ্গবন্ধু জামানাতে এদের অস্তিত্ব ছিল না। এই যে নব্য একটা গ্রুপ তৈরি হয়েছে, এই গ্রুপটা 100% এফোর্ট দিয়েছে ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে।
আর সেই গ্রুপটির একটা বিরাট অংশ একেবারে পট পরিবর্তনের সঙ্গে সঙ্গে তারেক রহমান সাহেবকে মাথায় করে নিয়েছে, তাকে অবতার বানিয়ে যে ফায়দা লোটার চেষ্টা করেছিল, সেই ফায়দাটা এখনো পর্যন্ত হয়নি। এদিকে ইউনূসের সাথে সম্পর্ক ভালো ছিল, আবার বিএনপির সাথে একেবারে সম্পর্ক খারাপ নয়। অন্যদিকে জামাতের প্রতি প্রচন্ডভাবে দুর্বল এরকম একটি বুদ্ধিজীবী গ্রুপ, তারাও ভীষণভাবে ইউনাইটেড হয়ে গেছে। তো সব মিলিয়ে যে চাপ, এই মুহূর্তে যে চাপ, রাজনৈতিক চাপ, এটা আওয়ামী লীগ তো ফিল্ডে নেই। এই প্রথম চাপটা আসবে ইউনূস এন্ড কোম্পানির উপর। এবং যেহেতু এরা বুদ্ধিমান, যেহেতু এরা 10 ঘাটের পানি খাওয়া, কাজেই তারা এই বর্তমান পরিস্থিতিতে যাদের দেশ ছেড়ে যাওয়া দরকার তারা যাচ্ছে, যারা চুপ থাকার দরকার তারা চুপ থাকছে, যারা সরে থাকার দরকার তারা সরে থাকছে, যারা আবার নতুন করে দালালি করার সুযোগ পাচ্ছে তারা ঠিক সেইভাবে নতুন দালালি শুরু করছে। আর এর প্রেক্ষিতে নানা রকম গুজব ছড়িয়ে পড়ছে। দেখা যাক কোথায় গিয়ে পরিস্থিতি কিভাবে সমাপ্ত হয়। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।